আরাবি মাথা দুলিয়ে ভাইয়ের সাথে চলল। ফাহিমের সাথে ফাহিমের রুমে আসলো আরাবি। ফাহিম দরজাটা আলতো করে লাগিয়ে দিল, আরাবির দিকে ফেলল। আরাবি মাথায় হাত রেখে কোমল সুরে বলে, এইবার তো সিদ্ধান্তটা কি আরো? আমাকে জানা, তুই যা বলবি তাই হবে। আরাবি চুপ করে রইল। ভীষণ লজ্জা করছে ওর। এভাবে বড় ভাইকে কিভাবে বলবে যে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই? ও যেমন ঠিক তেমন ভাবে ওকে ভালোবাসে, এমন মানুষটাকে ও পেয়ে গিয়েছে, ঠিক যেমন ওর মা বলেছে। আরাবি চুপ থাকতে দেখে ফাহিম বলল, তোর কি এই বিয়েতে মত নেই? তাহলে আমি ওদের মানা করে আসি। আরাবি এমন একটা কথা শুনে ভড়কে গেল। চট করে বলে ফেলল, না ভাইয়া, আমি কখন বললাম আমার মত নেই? ফাহিম মুচকি হাসল, বলল, তবে কি আমি হা ধরে নেব? আরাবি লজ্জায় মাথা নিচু করে নিল। ফাহিম হেসে ফেলল। আরাবি মুখ ফুলিয়ে নিল, বলল, উফ ভাইয়া, ভালো লাগছে না কিন্তু, হাসছো কেন? ফাহিম বহু কষ্টে হাসি থামালো। বোনের গালে আদরে স্পর্শ করে বলে, তুই পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হবি ইনশাআল্লাহ। আরাবি আলতো হাসল। ফাহিম আরাবির হাত ধরে বলে, চল এখন তাদের জানিয়ে দেই, আমাদের কোনো আপত্তি নেই। আরাবি ফাহিমের সাথে বেরিয়ে এলো। ফাহিম সেখানে গিয়ে ওর বাবার সাথে চোখের ইশারায় জানালো আরাবির কোনো আপত্তি নেই। জিহাদ সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ বললেন। তারপর নিহান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই এই সম্বন্ধে। নিহান সাহেব বড় একটা হাসি দিলেন। যাক, তার ছেলে ওর মনের মানুষটাকে অবশেষে পাচ্ছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, তাহলে এবার দুজনের বাগদানটা এখনই করিয়ে রাখা যাক। জিহাদ সাহেব বাগদানের কথায় একটু নড়ে চড়ে বসলেন। তাকালেন স্ত্রী আর সন্তানদের দিকে। লিপি বেগম আর ফাহিম ইশারায় জানালো কোনো সমস্যা নেই এতে। লিপি বেগম দ্রুত নিজেদের রুমে গিয়ে আলমারি থেকে স্বর্ণের আংটিটা বের করলেন। টুকিটাকি অনেকখানি গয়না আরবির জন্য বানিয়ে রেখেছেন লিপি আর জিহাদ সাহেব। মেয়ের বিয়ের সময় যেন কোনো রকম কমতি না হয়। আরবির বিয়ের জন্য টাকাও ব্যাংকে রাখা আছে, সেখানে কোনো প্রকার হাত দেন না তারা। আজ অবশেষে এসব ব্যবহার করার সময় এসছে। আরাবি আর জায়ানকে পাশাপাশি বসানো হয়েছে। জায়ানের পাশে বসায় আরাবির বুক কাঁপছে। অন্যরকম অনুভূতিতে হৃদয় দুলে উঠছে। এদিকে জায়ান হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি কাঁপা কাঁপা দেহে হাতটা এগিয়ে দিল। জায়ান খুব যত্নে সেই হাতটা আঁকড়ে ধরল। তারপর আরাবির অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর নিজেই ওর হাতটা বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি আলতো স্পর্শে জায়ানকেও আংটিটা পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। জায়ানের মুখটা হাসি হাসি হয়ে উঠল মুহূর্তেই। ধীর আওয়াজে সে ফিসফিসিয়ে বলল, আমাদের এক হওয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হলো আরাবি। আরাবি মুচকি হাসল। জায়ান আরাবির হাতটা মুঠোয় আঁকড়ে ধরে আছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। এদিকে আরাবি শক্ত হয়ে বসে আছে। করছে কি লোকটা? হাত ছাড়ছে না কেন ওর? এভাবে এতগুলো মানুষের সামনে ওর হাত ধরে আছে। আরাবি থেমে থেমে বলে, শুনছেন, হাতটা ছাড়ুন না। জায়ান আরেকটু চেপে বসলো আরাবির দিকে। আরাবি যেন নিঃশ্বাস আটকে গেল। এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে এমন করছে কেন? জায়ান আলতো স্বরে বলে, ছাড়তে ইচ্ছে করছে না সুইট হার্ট। কি সব বলছেন? কি বললাম? কিছু না। আরাবি এই পর্যায়ে হাত মোচড়ামুচড়ি শুরু করে দিল। না চাইতেও জায়ানের হাতটা ছেড়ে দিতে হলো, না হলে এই মেয়ে দেখা যাবে হাতটা ভেঙেই ফেলবে। আরাবি যেন এতক্ষণে শান্তি পেল। এদিকে সবাই আলোচনা করছে আরাবিদের বিয়ের ডেট কবে দেওয়া যায়। জায়ান ফটাফট মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো, আগামী মাসের 1 তারিখে বিয়ের ডেট ফিক্স করো। তারপর মেসেজটা সেন্ড করে দিল নিহান সাহেবের কাছে। কথা বলার মাঝে মোবাইল ফোন ভাইব্রেট হওয়ায় তা অন করে দেখলো জায়ান মেসেজ করেছে। মেসেজটা পড়ে নিহান সাহেব কতক্ষণ চুপচাপ বসে রইল। নিশ্চিত এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে আগামী মাস আসতে আর মাত্র 6 দিন বাকি। এই 6 দিনে কি করবে তারা? সবার আড়ালে চোখ রাঙালেন নিহান সাহেব ছেলেকে। জায়ান ডোন্ট কেয়ার মুড নিয়ে বসে আছেন। নিহান সাহেব ছেলের এই মুডকে এত পাত্তা দিলেন না। তিনি বললেন, আমরা আগামী মাসের 15 তারিখে জায়ান আর আরাবি মায়ের বিয়েটা সম্পূর্ণ করতে চাইছি। আপনারা কি বলেন ভাই সাহেব? আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রিপারেশন শুরু করে দিই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। লিপি বেগম দ্রুত রসগোল্লা এনে সবাইকে মিষ্টি মুখ করালেন। এদিকে জায়ান দাঁতে দাঁত চেপে বসে আছে। ওর বাবা ওর মেজাজটাই খারাপ করে দিয়েছে। আগামী মাসের 15 তারিখ। এতদিন সে অপেক্ষা করবে কিভাবে?
নিজের পাশে বসা আরবিকে দেখে জায়ান বিড়বিড় করলো। এই এত কিউট মেয়েটাকে নাকি নিজের করে পাওয়ার জন্য আরো 20 দিন আমায় অপেক্ষা করতে হবে? আহ, একে তো এখনই বুকের মাঝে লুকিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। জায়ান আবারও ওর বাবাকে মেসেজ করলো। What have you done, Baba? What did I tell you? And what you did? নিহার সাহেব মেসেজটা পড়ে আর কোনো জবাবই দিলেন না। জায়ানকে দেখেও না দেখার ভান ধরে বসে থাকলেন তিনি। জায়ান বাবার এই ব্যবহারে শক্ত মুখে বসে রইল। কথাবার্তা শেষে এবার খাওয়া দাওয়ার পালা চলল। জায়ানদের জন্য হরেক রকম রান্না করেছেন লিপি বেগম। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে বসলেন। এই তো এক্ষুনি চলে যাবেন তারা। তাই জায়ান আর আরবিকে একান্তে আরেকটু সময় কাটানোর জন্য আরবির রুমে পাঠিয়ে দেওয়া হলো তাদের। আরবির বিছানার এক কোণে চুপচাপ বসে আছে আরবি। শাড়ির আঁচল হাতের মাঝে নিয়ে পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। জায়ানও কিচ্ছু বলছে না, শুধু চুপচাপ বসে আরবিকে দেখছে। জায়ানের এইভাবে তাকিয়ে থাকা সহ্য হচ্ছে না আরবি। সহ্য করতে না পেরে মেয়েটা নিজেই বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? একটা চুমু খাবো তোমায়, কিন্তু কোথায় খাবো ভেবে পাচ্ছি না। কপালে, গালে, নাকি ঠোঁটে? জায়ানের এমন কথায় সর্বাঙ্গ শিরশির করে উঠল। শিহরণ বয়ে গেল দেহ জুড়ে। হতভম্ব চোখে তাকালো মেয়েটা। জায়ান দুষ্টু হেসে বলল, কি ডিসাইড করো তো কোথায় আমার প্রথম চুমুটা দেব? ও সরি, প্রথম না, এটা আমার দ্বিতীয় চুমু। চমকে উঠল আরবি। দ্বিতীয় চুমু মানে? লোকটা কি আগেও কাউকে চুমু খেয়েছে? হ্যাঁ, এটাই হবে, না হলে দ্বিতীয় চুমু কেন বলবে লোকটা? আরবির বুক ভার হয়ে আসলো খারাপ লাগায়। মুখটা একটুখানি করে বসে রইল। জায়ান বোধহয় ব্যাপারটা বুঝতে পারল। ও উঠে গিয়ে আরবির সামনে গিয়ে দাঁড়ালো। আরবি বাহু দুটো আঁকড়ে ধরে ওর মুখোমুখি দাঁড় করালো। আরবি মাথা নিচু করে আছে। জায়ান আরবির চিবুক স্পর্শ করে আরবির মুখটা উঁচু করলো। ঘাড় কাত করে তাকায় জায়ান। আরবি ঠোঁট জোড়ার দিকে গভীর চোখে তাকিয়ে থেকে বলে, মন খারাপ কেন? আরবি ভড়কে যায়। জায়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কোথায়? এই যে আমি যখন বললাম এটা আমার প্রথম চুমু না, এটা শুনেই তোমার মন খারাপ হয়ে গিয়েছে? এমন কিছু না। তো কেমন কিছু? আরবি চুপ করে রইল। জায়ান মুচকি হেসে আরবির কাছে এগিয়ে এলো। আরবির হাত দুটো নিজের হাতের মাঝে মুঠোবন্দি করল। তারপর তা ওর ঠোঁটের কাছে এনে প্রথমবার আরবির সজ্ঞানে আরবির হাতের উল্টো পিঠে গভীরভাবে ঠোঁটের আবেশ দিল জায়ান। ঝংকার দিয়ে কেঁপে উঠল আরবির শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত গতিতে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এক্ষুনি তা বুক চিরে বেরিয়ে আসবে। থরথর করে কাঁপছে শরীর। জায়ান চমকে সরে আসলো। এইবার মুখটা আরবির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার একটাই ব্যক্তিগত কাঠগোলাপ ফুল আছে, যাকে আমার হৃদয়ে আধিপত্য করার অনুমতি দিয়েছি আমি, যাকে ভালোবেসেছি আমি, যাকে প্রথমবার ভালোবাসাময় স্পর্শ করেছি আমি। তুমি তো জানো না মেয়ে, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। একটা কথা বলি, শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার। একটু থামে জায়ান, তাকায় আরবির দিকে। মেয়েটা চোখ খিচে বন্ধ করে আছে। জায়ান আরবির চোখে মুখে হালকা ফু দিল। আরবির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। দুহাতে খামচে ধরল শাড়ি। এমন করছে কেন লোকটা? ও যে লোকটা রাহিন কাণ্ডে দম আটকে মারাই যাবে, তাকে লোকটা বুঝে না? জায়ান আরবির হাতটা ধরে উঁচু করল। আরবি টের পাচ্ছে জায়ান ওর হাতের কবজিতে কিছু একটা পড়াচ্ছে। খুব কোমল কিছুর স্পর্শ অনুভব করছে আরবি। তবুও চোখ খুলল না। এদিকে জায়ান নিজের কাজ শেষ করে আরবির হাত ছেড়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলে উঠল, তুমি কাঠগোলাপ হয়ে ফুটো রোজ আমার আঙিনায়, আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়। কথাটা একেবারে হৃদয়ের গভীরে গিয়ে লাগলো আরবির। এতটা আবেগময় কথা কেউ কিভাবে বলতে পারে? আরবি পিটপিট করে সামনে তাকালো। তাকাতে জায়ানকে দেখতে পেল না। বুঝলো লোকটা চলে গিয়েছে। আরবি নিজের হাতের দিকে তাকালো। দেখলো ওর হাতের কবজিতে একটা কাঠগোলাপ ফুলের তৈরি মালা। তবে কি লোকটা ওর হাতে এটাই পরা ছিল? কাঠগোলাপ ফুলগুলো আলতো হাতে স্পর্শ করলো আরবি। সাথে সাথে ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল মেয়েটার। আকাশটা আজ স্বচ্ছ, পূর্ণরূপে চাঁদ উঠেছে আকাশে। সাথে রয়েছে অসংখ্য তারার মেলা। মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছে আরবি বারান্দায় দাঁড়িয়ে। হাতে তার 1 কাপ ধোয়া ওঠা কফি। আজ সারাদিনের ঘটে যাওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো মনস্পটে ভেসে বেড়াচ্ছে।
জায়ানের করা পাগলামিগুলো মনে করতেই লজ্জায় আরবির শ্যামরঙা মুখশ্রী যেন আরও মায়াময় হয়ে ওঠে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে আরবি মুচকি হাসল। লোকটা এত ঠোঁট কাটার, এসব বলে ফেলে অকপটে। একটু বুঝেও না তার বলা লাগাম ছাড়া কথাগুলো ঠিক কতটা লজ্জা দেয় ওকে। আরবি ওর হাতের দিকে তাকালো। এখনো ওর হাতে জায়ানের পরিয়ে দেওয়া সেই কাঠগোলাপ ফুলের মালা। আলতো হাতে স্পর্শ করে ফুলগুলোকে আরবি। কাঠগোলাপ অনন্য সুন্দর একটি ফুল। এই ফুলের রূপ এতটাই মোহনীয় যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবে না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে। আরবির কাছে মনে হয় কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। অনেক দিন অজ্ঞাত ব্যক্তিটি মেসেজ দেয়নি ওকে। আজ হঠাৎ করে আবার এইভাবে মেসেজ পেয়ে বড্ড অবাক হলো আরবি। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আজকে ম্যাডামের মুড অনেক ভালো। আরবি মেসেজটা পড়েই ওর বারান্দা দিয়ে রাস্তায় তাকায়। দেখে সেই কালো রঙের গাড়িটা আজ ওর বারান্দা বরাবর দাঁড় করানো। প্রতিদিন এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে। আরবি আর মেসেজের উত্তর দিল না। অনেক হয়েছে এই লুকোচুরি। আজকে হাতে নাতে অজ্ঞাত ব্যক্তিটিকে ধরবে, যেই ভাবার সেই কাজ। আরবি ঘরে ফিরে আসলো। গায়ে ভালোভাবে ওড়না জড়িয়ে নিয়ে মাথায় ঘোমটা দিল। তারপর বেরিয়ে আসলো রুম থেকে। বসার ঘরে কেউ নেই। ওর বাবা মা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। ফাহিম এখন নিজের রুমে। আরবি গেটের চাবি নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো ঘর থেকে। তবে মেন গেটের কাছে দারোয়ানকে দেখে ভড়কালো একটু। এদিকে আরবিকে এত রাতে এখানে দেখে দারোয়ান বলে ওঠে, কি হয়েছে আরবি মা, এত রাতে তুমি এখানে? দারোয়ানের সাথে আবার আরবির অনেক ভালো সখ্যতা। তিনি আরবিকে বেশ স্নেহ করেন। আরবি আমতা আমতা করে বলে, আসলে আঙ্কেল, আমার একজন কলিগ এসছে। আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, আমি অফিসে যেতে পারিনি। তাই কিছু জরুরি কাজে সে আমার সাথে দেখা করতে এসছে। ওই যে কালো রঙের গাড়িটা দেখছেন না, ওই গাড়িতেই বসে আছে। দারোয়ান সাহেব খানিকটা চিন্তিত হলেন। এত রাতে একটা মেয়েকে এইভাবে যেতে দেওয়া তার ঠিক মনে হচ্ছে না। আবার আরবি এমনভাবে বলছে, মানা করতেও পারছে না। তাই শেষমেশ আরবিকে বের হতে অনুমতি দিল। আরবি দারোয়ানকে ধন্যবাদ দিয়ে এইবার গাড়িটির দিকে এগিয়ে গেল। বেশ অনেকটা দূরেই দাঁড়ানো গাড়িটি, তবে আরবির বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়। আরবি গাড়িটির সামনে এসে দাঁড়ালো। তারপর কোনো কিছু না ভেবে গাড়ির জানালার কাছে চাপড় মেরে বলতে লাগলো, কে আপনি? বেরিয়ে আসুন বলছি। ভালো হবে না কিন্তু আপনার জন্য। আমাকে এইভাবে মেসেজ করে বিরক্ত করার কারণ কি? সাহস থাকতে আমার সামনে আসুন, যা কথা হবে সামনাসামনি হবে। কিন্তু না, কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। আরবি আরও 2-4 বার ডাকলো। এবার হতাশ হলো বেশ। গাড়িটিতে বোধ হয় কেউ নেই। শুধু শুধু একটু বেশি ভাবছিল আরবি। নিজেকে বকাঝকা করতে করতে আরবি বাড়ি যাওয়ার জন্য যেই না পা বাড়াতে যাবে, অমনি গাড়ির দরজাটা হুট করেই খুলে গেল। তারপর একটা শক্ত পুরুষালী হাত এসে আরবির কবজিটা শক্ত করে চেপে ধরল। আরবিকে কিছু ভাববার সময়টুকু না দিয়ে হাতের মালিক আরবিকে টেনে গাড়ির ভেতরে নিয়ে আসলো। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। এদিকে আরবি ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। কি হলো এটা ওর সাথে? ওকে কি কিডন্যাপ করে নিল? এইবার কি ওকে মেরে ফেলবে? চোখ খুলো স্টুপিড একটা। আচমকা ধমকে কেঁপে উঠল আরবি। পিটপিট করে চোখ মেলে তাকাতেই যেন 440 ভোল্টের ঝটকা খেলো আরবি। ওর সামনে আর কেউ নয়, স্বয়ং সাফওয়ান জায়ান শাখাওয়াত বসা, যে আপাতত খেয়ে ফেলবো দৃষ্টিতে আরবির দিকে তাকিয়ে আছে। আরবি শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলে উঠল, আপনি? তো আর কাকে এক্সপেক্ট করেছিলে তুমি? আরবি পিটপিট করে তাকিয়ে বলে, রেগে যাচ্ছেন কেন? জায়ান ভ্রু কুচকে বলল, তো এখন কি তোমাকে চুমু খাবো? আরবি থমকে গেল। জায়ান আবারও বলে ওঠে, চুমু যে একটু খাবো তাও তো পারবো না। আমি একটুখানি ছুঁয়ে দিলেই তো নেতিয়ে পড়ো। আমি শুধু ভেবে কুল পাই না, বিয়ের পর তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, একদম পারবো না। তখন আমার কন্ট্রোললেস চুমুর থেরাপিতে তোমার কি হাল হবে? আমি কোনো রাত দিন সময় অসময়ে দেখবো না। আমার যখন মন চাইবে আমি চুমু। জায়ানকে আর বলতে দিল না আরবি। দুহাতে জায়ানের মুখ চেপে ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হালকা আওয়াজে চেঁচালো, ছি, আপনার এই অসভ্য কথাবার্তা বন্ধ করুন। জায়ান আরবির হাতের তালুতে চুমু খেল, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। আরবি কেঁপে উঠল।
দ্রুত হাত সরিয়ে নিতে নিলে জায়ান আরবির হাতটা আঁকড়ে ধরল। জায়ান বাঁকা হেসে বলে, আমি তো এখনো কিছুই বললাম না, তুমি তো মেইন পার্টটা মিস করে গেলে। আরবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে, বলল, চুপ করুন না, দোহাই আপনার, আমার লজ্জা লাগে। জায়ানোর মুখটা ঝুঁকিয়ে আনলো আরবির কানের কাছে। আরবি শক্ত হয়ে বসে রইল। জায়ান ফিসফিস করে বলল, আমি তো চাই তুমি লজ্জা পাও। কাঠগোলাপ লজ্জা পেলে যে তার স্নিগ্ধতা আরো দ্বিগুণ বেড়ে যায়, তখন তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। খুব গভীর ছোঁয়া যাকে বলে, প্রেম প্রেম ছোঁয়া। আরবি মাথা নিচু করে নিল। জায়ানের বলা এক একটা শব্দ হৃদয়টা গভীরভাবে ছুঁয়ে দেয়। সুখ সুখ অনুভব হয় আরবির, কিন্তু এইবার লোকটাকে থামাতে হবে। যেই হারে লাগাম ছাড়া কথা বলা শুরু করে দিয়েছে মানুষটা, আরবি মাথা ঘোরাবার জন্য বলে উঠল, আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি এত রাতে এখানে কেন এসেছো? পাল্টা প্রশ্ন করলো জায়ান। আরবি চোখ ছোট ছোট করে তাকালো জায়ানের দিকে, বলল, একদম কথা ঘোরাবেন না। আপনার সাথে জবে থেকে আমার দেখা হয়েছে, ঠিক সেদিনের পর থেকে আমি আপনার এই গাড়িটা আমার বারান্দা দিয়ে রোজ দেখি। আর এখন তো আমি 100% শিওর যে আমাকে আননোন নাম্বার থেকে ওই মেসেজগুলো আপনিই করতেন। জায়ান বাঁকা হাসলো আরবির কথায়। আরবি কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল ইউ আর, আরবি। আরবি হাঁ হয়ে গেল। তার মানে ওর আন্দাজটাই ঠিক, যায়নি তবে সে অজ্ঞাত ব্যক্তি। আরবির অভিমান হলো কিঞ্চিত। জায়ান তা দেখে বলে, মুখ ফুলিয়ে লাভ নেই। হ্যাঁ মানলাম মেসেজগুলো আমি করতাম, তবে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তবে কি হতো বলো তো? এইভাবে ইডিয়টদের মতো কে এত রাতে বাইরে চলে আসে? মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? আরবি মুখ ফুলিয়ে বলে, আপনি না মাত্র বললেন আপনি ইন্টেলিজেন্ট গার্ল। বলেছিলাম? আচ্ছা ভুলে যাও সে কথা। তুমি হলে বোকা, আমার অতি প্রিয় একটা বোকা ফুল, যার নাম দিয়েছি আমি কাঠগোলাপ। আরবির ঠোঁটে হাসি ফুটে উঠল। কেন যেন জায়ানের মুখে যতবার ওকে কাঠগোলাপ বলতে শুনে আরবি মনটা খুশিতে জন্ম নিয়ে ওঠে। আরবি ধীর আওয়াজে বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। জায়ান আরবির বাম হাতটা ধরে আছে। সেখানে অনামিকা আঙ্গুলে ওর পরিয়ে দেওয়া আংটিটা আলতো স্পর্শে দেখছে। আরবির প্রশ্নে ছোট্ট কণ্ঠে বলল, একটা কেন, তুমি হাজারটা প্রশ্ন করো, ইউ ডোন্ট নিড পারমিশন। আরবি থেমে থেমে বলল, আপনি আমাকে কাঠগোলাপ কেন ডাকেন, এটা জানতে পারি? জায়ান আরবির দিকে গভীর চোখে তাকালো। আরবির চমকে উঠল, ভরকে গেল। এলোমেলো হলো দৃষ্টি। লোকটার দৃষ্টির প্রখরতা সহ্য করা যায় না। দেহ মন কেমন শিরশির করে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় হু হু করে। জায়ান মুচকি হাসল আরবির অবস্থা দেখে, বলল, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? আরবি জায়ানের কথায় ওদের প্রথম দেখা হওয়া দিনটা স্মরণ করল। সেই বৃষ্টি মুখর দিন। আরবি জ্যামের কারণে ইন্টারভিউ দিতে লেট হয়ে যাওয়া। তারপর হঠাৎ করে জায়ানের আগমন। ওকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই আঘাত পেয়ে যায় লোকটা। তারপর পার্কে কাটানো সেই মুহূর্তটা। কাঠগোলাপ গাছের নিচে প্রথমবার জায়ানের চোখে চোখ পড়া। লোকটা চলে যাওয়ার পর মনের মাঝে থেকে যাওয়া কিছু অজানা অনুভূতি। সবটা ভাবতেই আরবির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল, যা দেখে জায়ানও হাসল। হালকা আওয়াজে বলল, সেই পার্কে কাঠগোলাপ গাছের নিচে কাটানো মুহূর্তটুকু আমি কোনোদিনও ভুলব না আরবি। দমকা হাওয়ার তালে তালে যখন গাছের মাঝে থোকায় থোকায় থাকা কাঠগোলাপগুলো ঝরে পড়ছিল তোমার উপর, তখন প্রথমবার আমার হৃৎপিণ্ড অন্যরকম কিছু অনুভব করেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল ওই কাঠগোলাপ ফুলগুলোর মতোই তুমি আরেকটা ফুল, স্নিগ্ধ কোমল সুন্দর একটা ফুল। তাই তো তোমার নাম আমি ভালোবেসে দিয়েছি কাঠগোলাপ। আরবির চোখ ভরে উঠল, অথচ ঠোঁটে হাসির ছাপ। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ান আরবির গালে দুহাত রাখল। তারপর আরবির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। আরবি আবেশে চোখ বন্ধ করে নিল। অনুভব করতে লাগলো জায়ানকে, যে আস্তে আস্তে নিজের আধিপত্য বিস্তার করছে ওর মনের মাঝে। জায়ান নিজের পুরুষালী নিঃস্বার্থ কণ্ঠে বলে উঠল, কাঠগোলাপের হলুদ ছোঁয়ায় আমি খুঁজে পাই তোমায়। কাঠগোলাপের সাদার মায়ায় লেপ্টে রয়েছ তুমি। কাঠগোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হয় যেন প্রত্যেকটা তোমার নামের অক্ষর। কাঠগোলাপের মুক্ত সুভাষে আমি অনুভব করি তোমাকে। কাঠগোলাপের স্নিগ্ধ চেহারায় তোমার মুখ ভেসে ওঠে। তুমি যখন কানের পাশে কাঠগোলাপ ফুল জড়িয়ে থাকো, এই তো তখন মনে হয় মৃত্যু আমার খুব সন্নিকটে।
তাই তো এত ভালোবাসি আমি তোমাকে। মনোমুগ্ধকর একটা সকাল শুরু হলো আরাবির। বেশ ফুরফুরে মেজাজে আছেও। লাবণ্যময়ী লাগছে আরাবিকে। মেয়ের হাসি খুশি চেহারা দেখে জিহাদ সাহেব আর লিপি বেগমও বেশ খুশি। আজ আরাবি সুন্দর একটা বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজ পরেছে। হালকা সেজেছেও মেয়েটা। উদ্দেশ্য আজ অফিসে যাবে। জায়ান বলেছে ওকে বিয়ের আগ পর্যন্ত অফিসে যেতে। এরপর বিয়ের পরেও যদি ও অফিস করতে চায় সমস্যা নেই জায়ানের। সম্পূর্ণটা ওর মতামত। এখনও জোর করতো না, তবে শুধু আরাবিকে প্রতিদিন দেখতে পাবে। ঠিক এই কারণেই জায়ান আরাবিকে অফিস যেতে বলেছে। ফাহিম খাবার টেবিলে এসে আরাবিকে তৈরি দেখে বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস? আরাবি জুস খেতে খেতে বলল, হ্যাঁ অফিসে যাচ্ছি। কেন? ফাহিম ভেবেছিল আরাবি আর অফিসে যাবে না, তাই এমন প্রশ্ন করেছিল। তবে এখন যখন যাচ্ছে এতে আপত্তি নেই ফাহিমের। ও বলে, দ্রুত নাস্তা কর, তোকে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। আচ্ছা। নাস্তা সেরে ফাহিম আর আরাবি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আরাবিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে গেল। আরাবি অফিসে আসলো। দূর থেকে ওকে দেখে ছুটে আসলো আলিফা। এসে আরাবিকে জাপটে ধরল। খুশিতে বাকবাকুম হয়ে বলতে লাগলো, আমি জানতাম এমনটাই হবে। তোকে জায়ান স্যার এত সহজে ছাড়বেই না। অবশেষে দেখ, আমার ধারণাটাই ঠিক হলো। আরাবি বেশ অবাক হলো আলিফার কথায়। বলল, তুমি কিভাবে? মানে? আলিফা আরাবিকে ছেড়ে সরে দাঁড়ালো। হেসে বলল, আমায় ইফতি স্যার বলেছে। আর তাছাড়া আমার আগেই সন্দেহ হয়েছিল যে জায়ান স্যার তোকে পছন্দ করে। ওই দিন স্টোররুমে তুই অসুস্থ হয়ে পড়লি না, জায়ান স্যার যেন পাগল হয়ে গিয়েছিল তোকে ওই অবস্থায় দেখে। কি পাগলামিটাই না করেছিল। এতেই আমার সন্দেহ হয়েছিল জায়ান স্যার তোকে পছন্দ করেন। তবে ইফতি স্যারের থেকে জানতে পারলাম স্যার তোকে প্রচন্ড ভালোবাসে। আরাবি আলিফার কথায় লজ্জা পেল। আলিফা দুষ্টু হেসে বলল, ইস, লজ্জা পাচ্ছে দেখে আমাদের আরাবি। লজ্জা পেলে তোকে অনেক মায়াবী লাগে। জায়ান স্যার দেখলেই পাগল হয়ে যাবে। আরাবি মুখ ফসকে বলে ফেলল, সে এমনিতেই পাগল। কি সব বলে আমাকে। লজ্জায় আমি মাথা উঠাতে পারি না। কথাটা বলে যেন নিজেই ফেসে গেল আরাবি। আলিফা আরাবিকে খোঁচাখুচি করতে লাগলো। এই আরাবি, বল না, কি বলে জায়ান স্যার তোকে? বল না, কি রে? আরে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো অনেক রোম্যান্টিক স্যার, তাই না? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে। আহা, আমার যে কবে বিয়েটা হবে, আমিও যে কবে তোর মতো একটা জায়ান স্যার পাবো। জায়ান স্যারের আশা বাদ দিয়ে দাও। আপাতত নিজের ইফতি স্যারকে আগে সামলাও। আর অন্য মানুষের রোমান্টিক কথাবার্তা শোনা পাপ। চলো, আমি তোমাকে স্পেশালভাবে রোমান্টিক কথাবার্তা কাকে বলে শোনাচ্ছি। এই বলে ইফতি খপ করে আলিফার হাত চেপে ধরল। আলিফা আকস্মাৎ এমন করায় চমকে উঠল। পরক্ষণে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি যাব না, ছাড়ুন। ইফতি টেনে নিয়ে যেতে যেতে বলছে, ছাড়বো কেন? রোমান্স সম্পর্কে জানবে না? এবার আরাবির দিকে তাকিয়ে বলে, ভাবি একটু ম্যানেজ করে নিন, আমি আপনার বান্ধবীকে নিয়ে যাচ্ছি। সমস্যা নেই ভাইয়া, একটু পরেই আসছে। আলিফাকে নিয়ে ইফতি চলে গেল। এদিকে ইফতির কথায় আরাবি থম মেরে রইল। একে তো ওকে হঠাৎ করে ভাবি ডাকাই বুক ধুকপুক করছে, তার উপর এভাবে ওকে লজ্জা দিল। জায়ান আসছে এটা ওকে জানিয়ে দিয়ে কি বোঝালো তা নিয়ে আর ভাবলো না আরাবি। তবে এটুকু বুঝতে পেরেছে আরিফা আর ইফতির মাঝে সামথিং চলছে। আরাবি নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছু কাজ বাকি আছে, তা এখন বসে বসে করবে আরাবি। অফিসে দু একজন ছাড়া কেউ আসেনি, আর যারা এসছে সবাই ক্যান্টিনে। অফিস আওয়ার শুরু হতে এখনো 20 মিনিট বাকি। এক মনে কাজ করতে লাগলো আরাবি। অনেকটা সময় কেটে গেল এভাবেই। তারপর কাজের ফাঁকে হঠাৎ কিছু কথায় আরাবির হাত জোড়া থেমে গেল। ওর পাশে ডেস্কে 3 জন মেয়ে এসছে। তারা নিজেদের মাঝে কথা বলাবলি করছে। তাদের মাঝে একজন বলছে, এই তোরা শুনেছিস জায়ান স্যার নাকি এখন এঙ্গেজড? গতকাল নাকি তার বাগদান হয়েছে। সাথের মেয়েটা শুনে অবাক হয়ে বলে, কি বলছিস? হঠাৎ করে কিভাবে মানে? অপর মেয়েটা বলল, আরে কিসের হঠাৎ করে? স্যারের গার্লফ্রেন্ড আছে না, আহানা ম্যাম, তার সাথেই হবে, এটা তো আমরা সবাই জানি। ও হ্যাঁ, ঠিক বলেছিস। যা বলিস, দুজনকে মানায় কিন্তু অনেক, একদম মেড ফর ইচ আদার। আহানা ম্যামও কি সুন্দর দেখতে, পুরো যেন বিদেশি পুতুল একটা। যাক, খবরটা শুনে খুশি হলাম। আরো নানান কথা বলতে লাগলো তারা। এদিকে তাদের কথোপকথন সম্পূর্ণটাই শুনেছে আরাবি। কেমন যেন ঝিম মেরে বসে রইল কতক্ষণ।
এসব কি শুনছে সে? জায়ানের প্রেমিকা আছে, সে অন্য কাউকে ভালোবাসে, তবে যে লোকটা প্রতিনিয়ত ওকে বলে যে সে ওকে ভালোবাসে। কিন্তু এখন আবার কি শুনছে এসব? আরাবি মাথা দোলালো। না, এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অন্যদের কথায় কান দিবে না আরাবি। জায়ানের মুখ থেকে সব শুনবে। জায়ান যা বলবে সেটাই আরাবি মেনে নিবে। অচেনা অজানা মানুষদের জন্য নিজের হবু বরকে সন্দেহ করা একদম ঠিক না। আরাবি আর ওই মেয়েদের কথায় কান দিল না, চুপচাপ নিজের কাজে মন দিল। মিনিট 5 পর জায়ানকে দেখা গেল। সে মাত্রই অফিসে এসছে। জায়ানকে দেখা মাত্রই শুভ সকাল জানালো। আরাবিও বাদ যায়নি, তবে তাকায়নি জায়ানের দিকে। এদিকে জায়ান ভ্রুকুচকে আরাবিকে দেখছে, কিন্তু কিছু না বলে নিজের অফিস রুমে চলে গেল। এর কিছুক্ষণ পরেই আরাবি ল্যান্ডলাইনে ফোন করলো জায়ান। আরাবি হ্যালো বলতেই জায়ান বলে উঠে, দ্রুত আমার কাছে এসো, 5 মিনিটে আমার কাছে আসা চাই। এটা বলেই ফোন রেখে দিল জায়ান। এদিকে আরাবি ছোট মুখ করে ধীর পায়ে চলে এলো জায়ানের অফিস রুমের সামনে। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরাবি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। করতেই সম্মুখে জায়ানকে দেখে ভরকে গেল আরাবি। লোকটা এভাবে ভূতের মতো সামনে এসে দাঁড়াবে ভাবেনি একদম। বড্ড ভয় পেয়েছে মেয়েটা। এদিকে আরাবির ভীত মুখশ্রী দেখে মৃদু হাসলো জায়ান। তারপর দরজাটা হাত দিয়ে বাড়িয়ে ভালোভাবে লক করে দিল। তারপর 2 হাত বুকের মাঝে আড়াআড়িভাবে ভাঁজ করে রেখে গম্ভীর স্বরে বলে ওঠে, কি সমস্যা তোমার? আরাবি এদিক সেদিক নজর ঘুরিয়ে বলল, কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরাবি, আমার চোখের দিকে তাকাও। জায়ানের শীতল কণ্ঠস্বর কানে আসতেই মৃদু নড়ে চড়ে উঠল আরাবি। তবুও তাকালো না জায়ানের দিকে। জায়ান আবার বলল, তখন আমাকে ইগনোর করলে কেন? আমার দিকে তাকালে না কেন? কি হয়েছে? এইবারও চুপ রইল আরাবি। তবে জায়ান যে এত ধৈর্য ধরার মানুষ না। জায়ান আরাবির হাতটা ধরে এক টানে ওকে নিজের বক্ষস্থলে এনে চেপে ধরল। ঠিক প্রথমবার জায়ানের এতটা কাছে সে যেন আরাবির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এসব কি করছে লোকটা? এভাবে কাছে কেন আসছে? আরাবি জায়ানের বুকে হাত ঠেকিয়ে ওকে সরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু আরাবির মতো অতটুকু বিড়াল ছানার শরীর নিয়ে কি জায়ানের দানবীয় দেহটাকে সরাতে পারবে? একদমই না। তাই কতক্ষণ ধস্তাধস্তি করে থেমে গেল আরাবি। সে ক্লান্ত হয়ে গিয়েছে। আমার লোহার শরীরের লোকটার সাথে কি সে পারে? আরাবিকে থেমে যেতে দেখে বাঁকা হাসলো জায়ান। ভ্রু উঁচু করে বলে ওঠে, কি শক্তি শেষ? এই শরীর নিয়ে আসো আমার সাথে ধস্তাধস্তি করতে? জায়ান আরাবিকে এবার আরো গভীরভাবে জড়িয়ে ধরল। ঠাঠিয়ে চোখ বন্ধ করে নিল আরাবি। শক্ত হয়ে লেপ্টে রইল জায়ানের বুকের মাঝে। জায়ান আরাবির চুলের ভাঁজে মুখ গুজল। গভীর এক নিঃশ্বাস টেনে নিয়ে বলল, I am going crazy for you, Arabi. I want to hold you like this for the rest of my life. থামল জায়ান। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিল কিছুক্ষণ। অতঃপর বলল, চুলে কি দাও আরাবি? এত সুন্দর ঘ্রাণ কেন? আর তোমার শরীর থেকে অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। আর তুমি কি খাও বলো তো? শরীরটা একদম তুলোর মতো নরম, ঠিকঠাক ধরার সাইজটুকুও করতে পারছি না, যদি ব্যথা পাও। এদিকে আরাবি লজ্জায় যেন মরেই যাচ্ছে। এ কোন লোকের পাল্লায় পড়ল? এত ঠোঁটকাটা মানুষ হয়? এই লোককে দেখে জীবনেও কেউ ভাবতে পারবে না এই লোক এত অসভ্য চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে। এদিকে জায়ান এবার আরাবির কানের কাছে মুখ আনলো, ফিসফিসিয়ে বলল, আরাবি, I wanna kiss you. তোমার ঠোঁট জোড়া এত আকর্ষণীয় কেন? স্ট্রবেরির মতো লাগে। You know what? I love strawberries. আরাবি জায়ানের এইসব লাগাম ছাড়া কথাবার্তা টর্চার আর সহ্য করতে পারল না। লজ্জা থেকে বাঁচার জন্য মেয়েটা লজ্জা দেওয়ার ব্যক্তির বক্ষপিঞ্জরাই নিজেকে লুকিয়ে নিল। লজ্জা মাখা কণ্ঠে বলল, চুপ করুন, আমাকে এভাবে আর লজ্জা দেবেন না প্লিজ। এদিকে আরাবির কাণ্ডে কিয়তক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে জায়ান। পরপর ও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আরাবিকে গভীরভাবে জড়িয়ে ধরে নিজের বক্ষপিঞ্জরায় ভালোভাবে লুকিয়ে নেয়, কারণ তার কাঠগোলাপের চেয়ে বড্ড লজ্জা। আর সেই লজ্জা লুকোতে মেয়েটা ওর বুকেই আশ্রয় নিয়েছে। এই সুযোগ কিভাবে হাতছাড়া করবে জায়ান? করবে না, একদম করবে না। শুনুন, ছাড়ুন না আমাকে, আমার কাজ পেন্ডিং এ আছে অনেক। মিহি কণ্ঠস্বর আরাবি। জায়ান বোধ হয় খুব বিরক্ত হলো। কপাল কুঁচকে সে বলে, যখনই কাছে আসি তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর মুখে একটাই বাক্য, ছাড়ুন। এইটা না বলে, এই যে শুনছেন, আমাকে একটু জড়িয়ে ধরুন, এটাও তো বলতে পারো। তা তো বলবে না কোনোদিনও। জায়ান ছেড়ে দিল আরাবিকে। আরাবি যেন হাঁপ ছেড়ে বাঁচল।
জায়ান চুলে হাত বুলিয়ে ব্যাক ব্রাশ করতে করতে বলল, এখন যা দূরে যাওয়ার আর লুকিয়ে থাকার থেকে নাও। বিয়ের পর আমি এক চুল পরিমাণও ছাড় দিব না। আমার এতটুকু স্পর্শে তোমার এই হাল হয়, আর যখন আমার বিষ আমার স্পর্শ তোমার শরীরে ছুঁয়ে দেবে, তখন কি করবে তুমি কাঠগোলাপ? শুভ্র কাঠগোলাপ থেকে কি লাল কাঠগোলাপে পরিণত হবে? অবশ্য আমি তোমাকে সবভাবেই ভালোবাসি। জায়ান দোপায় এগিয়ে এলো আরাবির কাছে। এদিকে লজ্জায় অস্থির আরাবি, জায়ানের এহেন লাগাম ছাড়া কথায়। এইবার জায়ানকে এইভাবে এগোতে দেখে মেয়েটা চোখ বড় বড় করে তাকালো। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, শোনো মেয়ে, আমি তোমাকে এভাবে সেভাবে সবভাবেই ভালোবাসি। আহ, এই কথাটায় এত প্রশান্তি কেন? যতবার জায়ানের মুখে ভালোবাসি শব্দটা শুনতে পায় আরাবি, ততবার হৃদস্পন্দন এত বেড়ে যায় কেন? কেন এত ভালো লাগে ওর? মন চায় সে জায়ানকে বলতে যে, শুনুন, আপনি সর্বদা আমার কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলতে থাকুন তো, আমার ভালো লাগে। কিন্তু লজ্জাবতী আরাবি সেটা মুখ ফুটে বলতে পারবে না কোনোদিন। এত সাহস ওর মাঝে নেই। আরাবি কিছুই বলে না, এতেই এ লোকের এমন অবস্থা। আবার আরাবি এসব বললে লোকটা বোধ হয় তার ওই নির্লজ্জ সব কথাবার্তা 24 ঘন্টায় বলতে থাকবে। জায়ান হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। ফাইলগুলো খুলে চেক করতে করতে গম্ভীর স্বরে বলল, এক কাপ কফি খেতে পারবো ম্যাম? কিভাবে গম্ভীর হয়ে ওর কাছে কফি চাইছে মানুষটা, আবার ম্যাম বলে সম্বোধন করছে। না চাইতেও হেসে ফেললো আরাবি। মৃদু হাসির শব্দে জায়ান পাশ ফিরে তাকায়। প্রিয়তমার ওই মায়াবী হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পেয়ে ওর দৃষ্টি সেখানেই থমকে যায়। জায়ান মুগ্ধ হয়ে দেখে সেই হাসি। দেখতে থাকে এবং দেখতেই থাকে। এই দেখার যেন কোনো শেষ নেই। এদিকে হাসি থামতেই আরাবি আর চোখে তাকায় জায়ানের দিকে। জায়ানের সেই মুগ্ধ দৃষ্টি দেখে লাজুক হাসি ফুটে উঠল আরাবির ঠোঁটের কোণে। কানের পিঠিয়ে চুল গুজে মেয়েটা চুপচাপ কফি বানাতে চলে গেল। জায়ান সব সময় ব্ল্যাক কফি খায়, এতদিন এটাই বানিয়েছে আরাবি। আজ ভাবলো লোকটাকে একটু জ্বালানো যাক। সেও তো আরাবিকে জ্বালায়। আরাবি দুধ, কফি আর নিজ ইচ্ছে মতো চিনি দিয়ে কফি বানিয়ে নিল। তারপর সেটা নিয়ে দিল জায়ানের কাছে। এদিকে জায়ান ভ্রু কুঁচকে একটা ফাইল দিচ্ছে। আরাবি বলল, আপনার কফি। জায়ান হাত পাতল। আরাবি কফিটা দিল। জায়ান বলল, থ্যাঙ্কস ফর দ্য কফি। এখন আমি যাই? কেন? ওমা, আমি কি এখানেই থাকবো নাকি? লোকে কি বলবে? তাছাড়া কাজ আছে না আমার? আমি কি শুধু শুধু অফিসে এসছি? জায়ান ভ্রু উঁচু করে তাকায় আরাবির দিকে, বলে ওঠে, শুধু শুধু এসেছো কে বলেছে? এই যে আমার সামনে তুমি বসে থাকো, তোমাকে দু চোখ ভরে দেখতে পাবো আমি, আর আমার হৃদয় শীতল হবে এতে। এটার থেকে বড় কাজ কি হতে পারে তোমার? এটাকে বলে স্বামী সেবা, বুঝলে? স্বামী যা বলে শুনতে হয়। আরাবি মিনমিন করে বলে, এখনো আপনি আমার স্বামী হন নাই। জায়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। বাঁকা হেসে বলল, হতে কতক্ষণ, হাফ লাইসেন্স কিন্তু পেয়ে গেছি আমি। আমি চাইলেই এক্ষুনি তোমায় বিয়ে করে নিতে পারি। ডু ইউ ওয়ান্না সি দ্যাট? আরাবি ভরকে গেল। এই লোককে দিয়ে বিশ্বাস নেই। আরাবি তড়িঘড়ি করে বলে, তার কোনো দরকার নেই, ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলে। বাট আই ওয়ান্না ইট দ্যাট মেওয়া রাইট নাও। আরাবি জায়ানের অগোচরই মুখ ভেঙচি কাটল। বিড়বিড় করে বলল, এর মতো এত অধৈর্য আর অসভ্য ব্যক্তি আমি আমার জীবনে দেখিনি। কিন্তু জায়ান তো তা শুনে ফেলল, আর দেখিয়েও ফেলেছে আরাবি ওকে ভেঙচি কেটেছে। জায়ান মুচকি হেসে বলে, ভেঙচি কাটছো আমাকে? তোমার সাহস তো কম না। আর হ্যাঁ, আমি অধৈর্য লোক, সেটা মেনে নিলাম। তবে তুমি আমাকে যেই কারণে অসভ্য বলছো, এটা কিন্তু একদম উচিত না বলা। আমি রোমান্টিক কথা বলি তোমার সাথে, কত মেয়েরা এসবের জন্য পাগল, আর তুমি আমাকে অসভ্য উপাধি দিয়ে দিলে। জায়ান এইবার কফিতে চুমুক দিল, আর আরাবি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান ঠিক কি রিয়াকশন দেয়, কিন্তু আরাবিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল অবাক করে দিয়ে জায়ান অনায়াসে পুরো কফিটা শেষ করে নিল। একেবারেই স্বাভাবিক মুখশ্রী তার। আরাবি পিটপিট নয়নে তাকিয়ে জায়ানের দিকে। এদিকে জায়ান সম্পূর্ণ কফিটা শেষ করলো কোনো ভনিতা ছাড়াই। তারপর ধরাম করে উঠে দাঁড়ালো। টেবিলের উপর হাত রেখে সেখানে থেকেই আরাবির দিকে ঝুঁকলো জায়ান। চমকে উঠে আরাবি ওর হাত দুটো একত্রে বুকের কাছে মুষ্টিবদ্ধ করে নিল। বার কয়েক পলক ঝাপটে তাকিয়ে রইল জায়ানের দিকে। জায়ান ফু দিল আরাবির চোখে মুখে। শিরশির করে উঠল আরাবির শরীর। চোখ বন্ধ করে নিল। জায়ান আরাবির ওষ্ঠজোড়ার দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে, এই এতটুকু মিষ্টিতে আমার কিচ্ছু হবে না।
তুই যখন আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য ডেসপারেট হয়ে পড়েছিলে, তাহলে নিজের ব্যক্তিগত সম্বল থেকে কেন খাওয়ালে না? ওই মিষ্টির কাছে যে পৃথিবীর সব মিষ্টি হার বানায়। আরাবি পিটপিট করে চোখ খুলল। জায়ানের কথার মানে মেয়েটা বুঝতে পারেনি। জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলল, কোন মিষ্টির কথা বলছেন আপনি? জায়ান গলা খাকারি দিল। এই মেয়ের মাথায় যে কথাটা ঢুকেনি তা বুঝেছেও। জায়ান চেয়ারে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলে, আমি কোন মিষ্টির কথা বলছি সেটা তোমার এই ছোট্ট ব্রেন বুঝতে পারবে না। বিয়ের পর আমার কাছে এই ক্লাস করবে তুমি, হাতে কলমে বুঝিয়ে দেব, তাও স্পেশালভাবে বুঝাবো। আরাবি কিছুক্ষণ সময় নিয়ে ভাবল। মস্তিষ্কে জোর খাটাতেই এবার জায়ানের ইঙ্গিত বুঝতে পারল মেয়েটা। চোখ বড় বড় করে তাকালো জায়ানের দিকে। লজ্জায় ওর শ্যামলা মুখশ্রীতেও লাল আভা ছড়িয়ে পড়েছে। নাকমুখ কুচকে নিয়ে বলল, আপনি চরম নির্লজ্জ একটা লোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লিমেন্ট, বাট এটা আমার জানার কথা যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। অসভ্য। অ্যাগেইন থ্যাঙ্কস। আরাবি এবার হেসে ফেলল। হাসলো জায়ানও। কিয়তক্ষণ এইভাবেই খুনসুটিতে কাটলো দুজনের। আরাবিরও বেশ ভালো লাগলো জায়ানের সাথে এইভাবে একান্তে কিছু সময় কাটিয়ে। কিন্তু জায়ান কথার মাঝে খেয়াল করেছে আরাবি কিছু বলার জন্য উসখুস করছে। বলতে যেয়েও বলতে পারছে না মেয়েটা। কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। সবটাই লক্ষ্য করেছে জায়ান। তাই নিজেই আগ বাড়িয়ে প্রশ্ন করলো, তুমি কি আমাকে কিছু বলতে চাও আরবি? বলতে চাইলে নির্দ্বিধায় আমাকে বলে ফেলো। এত দ্বিধা বোধ করছো কেন? আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আরবি। তুমি যদি এত জড়তা নিয়ে থাকো, তবে আমি তোমার সাথে কথা বলবো কিভাবে? আমাকে এমনভাবে নিজের মনে করো যে যার কাছে তুমি তোমার মনের সব অব্যক্ত কথাগুলো কোনো জড়তাবিহীন বলতে পারবে। টেক ইট ইজি। জায়ানের কথায় আরাবি যেন সাহস পেল। ঠিকই তো বলেছে লোকটা। এই তো আর কিছুদিন তারপরেই ওর সামনে দাঁড়ানো মানুষটা ওর একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, যার সাথে ওর বাকিটা জীবন কাটাতে হবে, যার সাথে ও সব কিছু ভাগাভাগি করতে হবে। স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। সেই মানুষটার কাছে এত জড়তা রাখলে তো চলে না। না, এইভাবে হবে না। ওকে জড়তা কাটিয়ে উঠতে হবে, সহজ হতে হবে মানুষটার সাথে। আরাবি দীর্ঘশ্বাস ফেলে মনের কথাটাই বলল, আপনি মানে আনহাটাকে? আমি কি জানতে পারি? আরাবির হঠাৎ আহানার কথা জিজ্ঞেস করায় একটু অবাক হলো জায়ান। হঠাৎ করে এই আহানার কথা জিজ্ঞেস করছে কেন মেয়েটা? আর আহানার কথা জানলই বা কিভাবে? জায়ান ঠান্ডা স্বরে বলল, তুমি আহানার কথা জানলে কিভাবে? আরাবির বুক ধুকপুক করছে। মানুষটা কি রেগে গেল? কিন্তু ও তো সেভাবে করেনি প্রশ্নটা। শুধু একটু কৌতূহল জমেছিল ওর মনে, তাই তো জিজ্ঞেস করলো, আপনি কি রাগ করেছেন? আহানার কথা কিভাবে জানলে তুমি? জায়ানের দৃঢ় কণ্ঠস্বর। সে একই প্রশ্ন আবার করল। আরাবি ভাবলো জায়ান বোধহয় সত্যিই রাগ করেছে। ও ভয়ের তো কণ্ঠে বলল, সকালে অফিস আসার পর কিছু মেয়েকে বলা বলি করতে শুনেছিলাম। তারা বলছিল আমাদের বাগদানের কথাটা জেনে গিয়েছে, তবে সেটা যে আমার সাথে হয়েছে তা হয়তো জানে না। তারা বলছিল আহানা নামের কেউ নাকি এটুকু বলে থেমে গেল আরাবি। জায়ান শক্ত কণ্ঠে বলল, থামলে কেন? আরাবি কাপার স্বরে বাকিটা বলল, আহানা নাকি আপনার গার্লফ্রেন্ড, তাই তারা ভেবে নিয়েছে আহানের সাথে আপনার বাগদান হয়েছে। জায়ানের রাগে চোয়ার শক্ত হয়ে উঠল। রাগে হাত দুটো মুষ্টিময় করে নিল। এসব ফাউল কথাবার্তা জায়ান সহ্য করতে পারে না, একদম পারে না। আর আজ তো এসবের লিমিট ছাড়িয়ে গিয়েছে। জায়ান আরাবির হাতের কবজি চেপে ধরল। শক্ত কণ্ঠে বলল, চলো আমার সাথে। আরাবি কিছু বলতে নিবে জায়ান রাগী চোখে আরাবির দিকে তাকালো। দাঁতে দাঁত চিপে বলে, ডোন্ট সে আ ওয়ার্ড। আর হ্যাঁ, কারা এইসব কথা বলেছিল আমায় দেখিয়ে দেবে। ওদের এই অফিসে থাকার কোনো দরকার নেই। কাজ বাদ দিয়ে যারা এইসব বেহুদা কথাবার্তা নিয়ে পড়ে থাকে তাদের আমি ঘৃণা করি। চলো। শুনুন প্লিজ, এমন করবেন না। তাদের কথা আমি বিশ্বাস করিনি, একদম করিনি। শুধু একটু কৌতূহল জেগেছিল, তাই প্রশ্ন করেছিলাম। প্লিজ তাদের চাকরি থেকে বের করবেন না। আমি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করি। জায়ান থেমে গেল। আরাবি ওকে বিশ্বাস করে কথা শুনে। কেমন যেন রাগটা আপনা আপনিই কমে আসলো। জায়ান চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল। এরপর আরাবির দিকে ঘুরে দাঁড়ালো। আরাবির দুগালে হাত রেখে কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি। আর শুনে রাখো মেয়ে, এই সাফওয়ান জায়ান শাখওয়াত এক নারীতেই আসক্ত। তার হৃদয়ের ভালোবাসার প্রথম নারীও তুমি, আর শেষ নারীও তুমি। বুঝেছ? জায়ানের কথাগুলো কেমন ঝংকার তুলে দিল আরাবির হৃদয়ে।
মুগ্ধ চোখে ওর সামনে দাঁড়ানো সুদর্শন মানুষটার দিকে তাকিয়ে রইল। হাতে টান পড়ায় ঘোর কাটল আরাবির। জায়ান আরাবিকে অফিস রুমের বাহিরে নিয়ে আসলো। জায়ানকে এইভাবে আরাবির হাত ধরায় সবাই অবাক হয়ে দেখছে দুজনকে। আরাবি অস্বস্তিতে পড়ে গেল এইভাবে সবাই তাকানোতে। ধীর আওয়াজে বলে উঠল, কি করছেন? হাতটা ছাড়ুন না। সবাই কিভাবে তাকিয়ে আছে। জায়ান সেসবে কোনো পাত্তা দিল না। অফিসের মাঝে এসে এবার আরাবিকে একপাশ হতে জড়িয়ে ধরল। সবার দিকে কঠিন চোখে তাকিয়ে শক্ত এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, মিট মাই ফিয়ন্সে মিস আরাবি মৃধা, সাফওয়ান জায়ান শাখওয়াতের বাগদত্তাও। আমার স্ত্রী হওয়ার যোগ্যতা এই মেয়ে ছাড়া দুনিয়ার আর কোনো মেয়ের নেই। আর যারা আমার নামে মিথ্যে প্রচারণা করে বেড়ায় তাদের এইটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমি দ্বিতীয়বার কাউকে সুযোগ দিব না, সো বি কেয়ারফুল নেক্সট টাইম। কিছুক্ষণ পিনপত নীরবতা চলল। এরপরেই করতালির মাধ্যমে সবাই জায়ান আরাবিকে অভিনন্দন জানালো। তবে যারা হিংসুটে তারা আড়ালে আরাবিকে মন্দ কথা বলতেও পিছু পা হয়নি। এদিকে ইফতি, আলিফা আর নিহান সাহেবও বেশ খুশি হলেন জায়ানের এই কর্মকাণ্ডে। আহানা আমার প্রেমিকা, এই কথা অফিসে কে ছড়িয়েছে? প্রচন্ড রাগের সাথে চিৎকার করে কথাগুলো বলল জায়ান। অফিসে যেটুকু সময় ছিল আরাবির কারণে শান্ত থেকেছে জায়ান, কিন্তু অফিস থেকে ফেরা মাত্রই মনের মাঝে দমিয়ে রাখা রাগ যেন এখন জ্বালামুখীর মতো টকবকিয়ে উঠেছে। এদিকে আকস্মাৎ জায়ানের রাহীন গর্জনে বাড়ির প্রতিটি মানুষ যেন চমকে উঠেছে। জায়ানের দিকে তাকাতেই পরক্ষণে ওর শক্ত চোয়াল আর লাল হয়ে যাওয়া চোখ জোড়া দেখেই ভয় কুকড়ে ওঠে। আরাবির সাথে দেখা হওয়ার পর জায়ান অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল, রাগ দেখাতো না সচরাচর। কিন্তু আজ আবার জায়ানকে এত ভয়ঙ্করভাবে রাখতে দেখে সবাই যেন অস্থির হয়ে উঠেছে। জায়ান আবারও গর্জে উঠল, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও। আমার নামে এইসব মিথ্যা প্রচারণা করার সাহস কিভাবে পেল সে? নিহান সাহেব কিছুই বলছেন না, চুপচাপ সব দেখছে। তার বেশ ভালোই লাগছে। কাজটা যে সুহানা করেছে তা তিনি বেশ ভালোভাবেই জানেন, তাই তো চুপ করে আছেন। দেখা যাক এখন ওই মহিলা কি করে। এদিকে জায়ানের এক একটা বাক্যে সুহানার আত্মা লাফাচ্ছে। এই মিথ্যে কথাটা সে নিজেই রটিয়েছে, কিন্তু জায়ান যে অফিস থেকে এসব শুনে বাড়িতে এসে তাণ্ডব করবে সেটা বুঝতে পারেননি। কিন্তু এখন কিছু করার নেই, জায়ানকে শান্ত করতে হবে। কারণ জায়ান যদি নিজ উদ্যোগে এইটা তদন্ত করে তবে সেটা ওর জন্য ভালো হবে না। সুহানা শুকনো ঢোক গিললেন, পরপর নিজেকে পাল্টে নিলেন মুহূর্তেই। মুখে অসহায়ত্বের ছাপ আনলেন মিথ্যে মিথ্যে। তিনি ডাইনিং টেবিলের কাছেই ছিলেন। কোনো রকম সবার অগোচরে একটা গ্লাস থেকে আঙ্গুলে করে একটু পানি চোখিয়ে দিলেন। তারপর দ্রুত কদমে চলে আসলেন জায়ানের কাছে। নাকা কান্না করতে করতে তিনি বললেন, আসলে জায়ান বাবা, আমার অনেক ইচ্ছে ছিল আহানার সাথে তোমার বিয়ে দেওয়ার। তাই আমি এই কথাটা তোমাকে কোনোদিন ভুলে অফিসের লোকদের সামনে বলে ফেলেছিলাম, আর তারা সেটাই ধরে নিয়েছে। কিন্তু বিশ্বাস করো বাবা, সেটা অনেক আগের ঘটনা। তুমি তো এখন নিজের জীবনসঙ্গিনী বেছে নিয়েছো, তাই আমি আহানা আর তোমার বিয়ের ভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি তো মা, বলো, মা হয়ে কি ছেলের জন্য এটুকু ভাবা আমার অপরাধ? জায়ান চুপ করে নিল, চোখ বন্ধ করে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে নিল। দীর্ঘশ্বাস ফেলে সুহানাকে একপাশ হতে জড়িয়ে ধরল, অপর হাতে তার চোখের পানিগুলো মুছে দিল। কণ্ঠস্বর নরম করে বলল, না, কোনো অপরাধ না মম। আসলে এইসব কথা শুনে আজ আরাবি একটু আপসেট হয়ে পড়েছিল, তাই আমি রেগে গিয়েছিলাম। আই এম সরি মম। সুহানা শাখাওয়াত ন্যাকামো কণ্ঠে বলল, সরি কেন বলছো তুমি? সরি তো আমার বলা উচিত, কারণ আমার কারণে আরবি মা মন খারাপ করেছে। তুমি বললে আমিও ওকে সরি বলে দেব। জায়ান সুহানাকে সোফায় বসালো, ওনাকে এক গ্লাস পানি দিল জায়ান। তারপর বলল, তুমি আমার মা, এভাবে নিজেকে ছোট কেন করছো? মায়েদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন থাকে, চাওয়া পাওয়া থাকে। তুমি তাই করেছো, এতে সরি বলার কিচ্ছু হয়নি। নাও ডোন্ট ক্রাই, ওকে? সুহানা শাখাওয়াত এইবার হাসলেন। জায়ান ওনার মাথায় হাত বুলিয়ে বলে, প্রিটি লেডিদের হাসলেই সুন্দর লাগে। জায়ান এইবার উঠে দাঁড়ালো, এখন রুমে যাবে সে। ও বলল, আমি রুমে যাচ্ছি, খাবারটুকু রুমেই খাবো। আচ্ছা বাবা, তুমি যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। জায়ান নিজের রুমে চলে গেল। আস্তে আস্তে সবাই নিজেদের কাজে চলে গেল। এদিকে নিহান এসে দাঁড়ালো সুহানা শাখাওয়াতের সামনে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলেন, আর কত নিচে নামবে তুমি? বিন্দু পরিমাণ লজ্জা বোধ হয় না তোমার? আমার ছেলেটা তোমায় কত ভালোবাসে, বিশ্বাস করে। সুহানা কাঁদো কাঁদো মুখ করে বলেন, এসব কি বলছো? জায়ান আর নূরকে আমি কি ভালোবাসি না? ওরা কি আমার
তোমার একা সন্তান? আমার সন্তান না তারা? ছোট থেকে ওদের আমি পেলে পুষে মানুষ করেছি। এটুকু চাওয়া কি খুবই অন্যায় ছিল নিহান? আমি কি এটুকু প্রাপ্য না? ওদের কখনোই সতীনের সন্তান মনে করিনি, নিজের সন্তানের মতোই আমি মানুষ করেছি। এই পর্যায়ে থেমে গেলেন নিহান সাহেব। বারবার ঠিক এখানে এসে তিনি থমকে যান, কারণ এটা সত্যি যে সুহানা জায়ান আর নূরকে ছোট থেকে পেলে পুষে এত বড় করেছে, মায়ের কমতি অনুভব করতে দেয়নি। নিহান সাহেব শান্ত চোখে সুহানা শাখাওয়াতকে এক পলক দেখে নিয়ে চলে গেল। এদিকে নিহান সাহেব তো আর জানেন না সুহানা কখনোই জায়ান আর নূরকে মন থেকে ভালোবাসেনি, সবটা লোক দেখানো ছিল। আর নিজ স্বার্থে সুহানা শাখাওয়াত শয়তানি হাসি হাসলেন, নিজ মনে বলেন, আর নিহান, নিজেকে যতই চালাক ভাবো না কেন, তুমি সেই বোকাই রয়ে গেলে। তোমাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আমার জানা আছে। তুমি কি ভেবেছো নিহান, জায়ান আর নূরকে আমি এমনি এমনি মায়ের যত্ন করেছি আর এত বড় করেছি? একদম ভুল ধারণা তোমার। সোহানা নিজ স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না, বুঝেছ? কিন্তু এখন শুধু একটাই সমস্যা, এই আরাবিকে জায়ানের জীবন থেকে সরাতে হবে। জায়ানের বউ তো ওই আহানাই হবে। আমাকে প্ল্যান সাজাতে হবে, কঠিন প্ল্যান করতে হবে। আমার ওর সাথে যোগাযোগ করতেই হবে। এদিকে দ্বিতীয় তলা থেকে সোহানা শাখাওয়াতকে দেখে তাচ্ছিল্য হাসল নূর। বেদনাময় হাসি দিয়ে বলে ওঠে, যতই এই অভিনয় করো না কেন মিসেস সুহানা শাখাওয়াত, তুমি আমাদের মা কখনো হতে পারবে না। শুধু পাকাপোক্ত কোনো প্রমাণ পাচ্ছি না আমি, না হলে তোমার এই আসল রূপ আমি সবাইকে দেখিয়ে দিতাম। তোমার এই রূপের পিছনে কতটা কুৎসিত রূপ লুকিয়ে আছে আমি কঠোর চেষ্টা করছি। শুধু একটা প্রমাণ পাই তাহলে আমি আর চুপ থাকবো না। আর একবার জায়ান ভাই আর আরাবি ভাবির বিয়েটা হয়ে যাক, এরপর আমি জায়ান ভাইকে সবটা বলে দেব। আমরা দুই ভাই বোন মিলে তোমায় শাস্তি দেব। আমাদের সাথে এইসব মিথ্যে অভিনয় করার জন্য তোমায় শাস্তি দেব। আমাকে ফাহিমের থেকে এভাবে দূরে রাখার জন্য শাস্তি দেব। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। ভেবেছি তুমি অন্য মায়েদের মতোই আমার শাসন করো, কিন্তু সেই দিন তোমার শামীম আঙ্কেলের সাথে কথাগুলো না শুনলে আমি তো জানতেই পারতাম না তুমি ঠিক কী কারণে আমাদের এত আদর যত্ন করতে সৎমা হয়েও। বাট এখন আমি সবটা জানি, তাই আর চুপ থাকবো না আমি। নূর চলে গেল, কিন্তু বোকা নূর তো জানে না শুধু এটুকু পাপি সোহানা শাখাওয়াত করেননি, তিনি আরও গভীর জলের মাছ। তা মেয়েটা আদৌ কোনোদিন জানতে পারবে? রহস্য আর রহস্য চারিদিকে। এই রহস্যের সন্ধান জায়ান অথবা নূর কি কোনোদিন জানতে পারবে? ভাই আসবো? নূর জায়ানের দরজায় নক করলো। মাত্রই গোসল নিয়ে বেরিয়েছে জায়ান। নূরের ডাকে দ্রুত টি শার্ট গায়ে জড়িয়ে নিল, তারপর গিয়ে দরজা খুলে দিল। নূরের হাতে খাবারের ট্রে। জায়ানকে দেখে নূর হাসলো। জায়ান চুল মুছতে মুছতে বলে, তুমি কষ্ট করতে গেলে কেন? সার্ভেন্টদের দিয়ে পাঠালেই তো হতো। ট্রেটি টি টেবিলে রাখলো নূর, তারপর জায়ানের বিছানায় বসতে বসতে বলে, কেন, আমি আসলে কি কোনো সমস্যা হবে? না সেটা না, তবে তুই তো নিজের স্টাডি নিয়ে ব্যস্ত। সেদিন তোর ভাবিকে দেখতে গেলাম, সেদিন নাকি তোর কোচিংয়ে এক্সাম ছিল, যেতে পারলি না তুই, তাই বললাম আর কি। নূর মলিন হাসি দিল। তা খেয়াল করলো জায়ান বোনের পাশে নিঃশব্দে বসে পড়ল। নূরের মাথায় আদুরে স্পর্শ করে বলল, কি হয়েছে? এই মলিন হাসিটা দেওয়ার মানে কি? আহানের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? নূর জায়ানের বুকে মাথা রাখলো। জায়ানও এক হাতে বোনকে আগলে নিল। বোনটা তার ভীষণ আদরের। হয়তো অন্য সব ভাইদের মতো জায়ান নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারে না, আবার ব্যস্ততার কারণে নূরকে সময় দিতে পারে না। কিন্তু নূরকে ভীষণ ভালোবাসে জায়ান। নূর একবার যা চায় তা ওর বলার সাথে সাথে এনে দেয় জায়ান, যাতে ওর বোনের মন খারাপ না হয়। কিন্তু আজ বোনের মুখে মলিনতা দেখে জায়ানের বুকটা কেমন বিষাদতায় ছেয়ে গেল। তাহলে কি ওর ভাইয়ের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করতে পারছে না? জায়ান ধীর আওয়াজে বলে, কি হয়েছে? ভাইকে বলবি না? কিছু কি লাগবে তোর? আমাকে একবার বল, তুই দেখবি সাথে সাথে তোর হাতের কাছে এসে যাবে। নূর মনে মনে বলল, আমার যে একজনকে চাই ভাইয়া, ইহকালেও তাকেই চাই, পরকালেও তাকেই চাই আমি। তাকে কি এনে দিতে পারবে তুমি ভাইয়া? আমি যে তাকে খুব করে চাই, কিন্তু এই চাওয়াটা কি কোনোদিনও পূর্ণতা পাবে? এদিকে নূরের নীরবতা দেখে জায়ান বুঝলো নূরের মন খারাপ। হয়তো আহাদের সাথে কিছু হয়েছে, না হলে অতিরিক্ত পড়াশোনা করে মেয়েটা অস্থির হয়ে গিয়েছে। নূরের মন ভালো করার জন্য জায়ান বলল, তোর ভাবির সাথে দেখা করবি? চমকে উঠল নূর, সাথে খুশিও হলো। ঝট করে মাথা তুলে তাকালো, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, সত্যি? কবে দেখা করাবে?
জায়ান মনে শান্তি পেল। যাক, মেয়েটা তবে হাসলো। জায়ান উঠে দাঁড়ালো। এবার খাবার ট্রেটা নিয়ে আবারও বসে পড়ল নূরের পাশে। তারপর বলল, কাল রেডি থাকিস, ডিনারে নিয়ে যাব তোদের। আচ্ছা। জায়ান ভাত মাখিয়ে নিয়েছে ততক্ষণে। মাখানোর শেষে এক লোকমা নূরের দিকে তুলল। বলল, আমি জানি তুই খাসনি, তাই এখন চুপচাপ হাঁ কর। নূর হাসল। তারপর খুশি মনে ভাইয়ের হাত থেকে খাবার খেতে লাগলো। এদিকে জায়ানও খাচ্ছে, সাথে নূরকেও খাওয়াচ্ছে। দরজার আড়াল থেকে এই দৃশ্যটুকু দেখে সরে আসলেন নিহান সাহেব। চোখের কোণে জলটুকু মুছে নিজের রুমে চলে গেলেন। আলমারি খুলে ওনার মৃত স্ত্রীর একটা শাড়ি বের করে বুকে জড়িয়ে নিলেন। ধীর আওয়াজে বলেন, তুমি দেখতে পাচ্ছ সাথী, আমাদের ছেলে মেয়ে দুটো একদম তোমার মতো হয়েছে। ভাই বোনের মধ্যে কত মিল। তুমিও তো এরকম ছিলে, সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। ছেলে মেয়ে দুটোকে এবার তাদের সঠিক জীবন সঙ্গীদের সাথে জুড়ে দিতে পারলেই হলো। এরপর আমার ছুটি, বসে বসে শুধু প্রহর কোনো তোমার কাছে যাওয়ার। আজ শুক্রবার, অফিস নেই, তাই আজ বেশ বেলা করে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে আরাবি। কিন্তু ওর সিদ্ধান্তে এক বালতি পানি ঢেলে বেশ জোরে সোরে ওর মুঠোফোনটা বেজে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ কুঁচকে ফেলে আরাবি। বালিশের কোনায় হাত রেখে ফোনটা পেয়ে রিসিভ করে কানে ধরে। ঘুম জড়ানো গলায় বলে ওঠে, আসসালামু আলাইকুম। কে? আরাবির ঘুম জড়ানো মায়াবী কণ্ঠস্বর শুনে থমকে গেল জায়ান। আহা, মেয়েটার কণ্ঠস্বর এত মিষ্টি কেন? মেয়েটা দিন দিন ওকে পাগল করে দিচ্ছে। জায়ান ঠোঁট কামড়ে ধরল। ও রাতের ঘুম হারাম করে মেয়েটা কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছে। জায়ান ঠান্ডা গলায় বলে ওঠে, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে ম্যাডামের বুঝি খুব সুন্দর ঘুমানো হচ্ছে। জায়ানের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে আরাবি। ফলে বিছানায় হার্ডবোর্ডের সাথে বাড়ি খেল আরাবি। ব্যথায় মৃদু আওয়াজ করে উঠল মেয়েটা। জায়ান ফোনের ওপাশ হতে চেঁচিয়ে উঠল, কি হলো? হ্যালো আরাবি, কি হয়েছে তোমার? আরাবি ব্যথাযুক্ত স্থানে হাত দ্বারা ডলতে লাগলো। ঠোঁট উল্টে বলে, কিছু না, ও একটু ব্যথা পেয়েছি। আরাবি ব্যথা পেয়েছে শুনে জায়ানের বুকে অজানা আতঙ্কে কেঁপে উঠল। মেয়েটা কি খুব বেশি ব্যথা পেয়েছে? জায়ান নরম গলায় বলল, বেশি ব্যথা পেয়েছো? আমি কি আসবো তোমাকে দেখতে? জায়ানের ছেলে মানুষই কথায় না চাইতেও হেসে ফেলল আরাবি। এই লোকটা ওর বেলাতেই এমন বোকা হয়ে যায় কেন? আরাবি হাসতে হাসতে বলল, আরে ভাই, একটুখানি বাড়ি খেয়েছি মাথায়, ব্যাস, এত সিরিয়াস কিছু না। আরাবির ভাই ডাকা মোটেও পছন্দ হলো না জায়ানের। রুকুচকে ফেললো, ধমকে উঠল, ডোন্ট কল মি ভাই, আই হেট ইট হোয়েন ইউ কল মি ভাই। আরাবি জায়ানের এমন কথায় কিছুক্ষণ চুপ মেরে রইল। তারপর বলে, ওটা তো আমি এমনি কথায় কথায় বলে ফেলেছি। তো একদিন কথায় কথায় আমাকে জায়ান বলেও তো ডাকতে পারো, তাই না? আরাবি চুপ মেরে রইল। সে কখনো জায়ানকে তার নাম ধরে ডাকতে পারবে কি? লোকটার নাম নিলেও কেন যেন ওর গলা শুকিয়ে যায়। এদিকে আরাবিকে চুপ থাকতে দেখে জায়ান ফের বলল, কি হলো, ডাকবে না? আমি পারবো না। কেন পারবে না? জাস্ট ট্রাই ওয়ান্স। বললাম তো পারবো না। জায়ান শীতল কণ্ঠে বলে উঠল, আমিও দেখবো বিয়ের পর তুমি আমায় নাম না ডেকে কিভাবে থাকো। আমাকে নাম ধরে ডাকতে তো তোমাকে হবে, সুইট হার্ট। জায়ানের কণ্ঠে সুইটহার্ট শব্দটা শুনে আরাবি কেঁপে উঠল। মাঝে মাঝে লোকটা এমন সব নামে ডাকে যে আরাবি সেটা মেনে নিতে অনেকটা সময় লাগে। আরাবি কথা ঘোরানোর জন্য বলল, এত সকাল সকাল কি জন্য কল দিয়েছেন এখন সেটা বলেন। জায়ান আরাবি চালাকি ধরতে পারল। অতঃপর বাঁকা হেসে বলল, কথা ঘোরানোর চেষ্টা করছো, বাট পারবে না আরাবি, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, তুমিও পারবে না। একটু থেমে জায়ান রহস্যময় হাসি দিয়ে বলে, আমাকে সবাই দেখলে ভাবে আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, বাট দে ডোন্ট নো দ্যাট ইটস নট সো ইজি টু হাইড সামথিং ফ্রম সাফওয়ান জায়ান শাখওয়াত। তারা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, শুধু সময়ের অপেক্ষা করছি সবটা সামনে আনার জন্য। আরাবি জায়ানের এহেন হিয়ালিপনা কথা বুঝতে পারল না। বলল, আপনি কি বলছেন আমি কিছু বুঝলাম না। জায়ান স্বাভাবিক হয়ে এলো মুহূর্তেই। মুচকি হেসে বলল, আরাবি, আজ ফ্রি আছো? হ্যাঁ, কেন হঠাৎ এই প্রশ্ন? আজ ডিনারে যাবে আমার সাথে? তোমার ননদ মানে আমার ছোট বোন, সেদিন ওর এক্সাম থাকায় তোমার সাথে দেখা করতে পারিনি, তাই আমি ভাবলাম আজ ফ্রি আছে, তোমাদের ডিনারে নিয়ে যাই। এই সুযোগে ননদ ভাবি একে অপরের সাথে পরিচয় হয়ে নেবে। আরাবি আলতো হাসলো, বলল, আচ্ছা, ফ্রি আছি আজ আমি, সমস্যা নেই। কখন আসবো আর লোকেশনটাও বলে দিয়েন। তার কোনো দরকার নেই,
আমি আসবো তোমায় নিতে। তুমি শুধু তৈরি হয়ে থেকো, আমি সন্ধ্যায় নিতে আসবো। একটু আশপাশ ঘুরিয়েও নেবো তোমাদের। আচ্ছা। কাঠগোলাপ। জায়ান কোমল গলায় ডেকে উঠল আরাবিকে। জায়ানের এহেন কণ্ঠস্বরে কাঠগোলাপ ডাক শুনে আরাবির শরীর শিউরে উঠল। এত ভালো লাগে কেন এই নামে জায়ান তাকে ডাকলে? হার্টবিট বেড়ে গিয়েছে আরাবির। আরাবি মৃদু আওয়াজে বলে, জি বলুন। আজ শাড়ি পরবে? তোমাকে শাড়িতে দেখতে চাই। কাঠগোলাপের শুভ্র রঙে নিজেকে রাঙিয়ে কাঠগোলাপ হয়ে এসো আমার কাছে। অনেকটা আবেগ নিয়ে বলল কথাটা জায়ান। আরাবি লজ্জা মিশ্রিত মুচকি হাসি দিল। লাজুক কণ্ঠে বলে, আসবো। ভালোবাসি কাঠগোলাপ। শরীরের মাঝে মৃদু শিহরণ খেলে গেল আরাবির। জায়ানের কণ্ঠে ভালোবাসি কথাটা শুনলে এত সুখ সুখ লাগে কেন? আরাবির চারপাশে ভালো লাগার রঙিন প্রজাপতিরা ওড়াউড়ি করতে লাগলো। আরাবি ছোট্ট কণ্ঠে বলল, জায়ান দীর্ঘশ্বাস ফেলল। সে অপেক্ষায়, কবে যে মেয়েটার মুখে ভালোবাসি কথাটা শুনতে পারবে কে জানে। অপেক্ষার অবসান কবে হবে জায়ানের? জায়ান দৃঢ় স্বরে বলে, একদিন তুমি নিজেই যেচে আমাকে ভালোবাসি বলবে আরাবি। আর আমি সেদিনের অপেক্ষায়। আর সেই দিনটা খুব শীঘ্রই আসবে। ভালো থেকো। আপনিও নিজের খেয়াল রাখবেন। কথোপকথন শেষ হলো। আরাবি কিছুক্ষণ চুপচাপ বসে ভাবল। জায়ানকে ওর ভালো লাগে, কিন্তু ভালোবাসে কিনা সেটা জানে না আরাবি। তবে আরাবি চায় জায়ানকে ভালোবাসতে। লোকটা ওকে অনেক ভালোবাসে। জায়ানের মতো সুদর্শন একটা পুরুষ ওকে এতটা ভালোবাসে, এটা তো ওর সৌভাগ্য। আরাবি আড়মোড়া ভেঙে উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে গেল ওর মায়ের কাছে। আরাবি শাড়ি নেই। মূলত ও হাতে গোনা একবার কি দুবার শাড়ি পরেছে, তাও অনেক আগে। আর সেগুলো হলো ওর মায়ের শাড়ি। তাই আজ আবারও লিপি বেগমের কাছে এলো শাড়ি চাইতে। কিন্তু কথাটা কিভাবে বলবে ভেবে পাচ্ছে না আরাবি। ওর কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আজ। এদিকে লিপি বেগম মেয়ের কাণ্ড কারখানায় কিছু সময় দেখলেন, তারপর নিজেই বলে উঠলেন, কি হয়েছে তোর? কিছু লাগবে? আরাবি কাচুমাচু হয়ে দাঁড়ালো। তারপর থেমে থেমে বলে উঠল, আসলে মা হয়েছে কি, মানে উনি আজ আমাকে ডিনার করাতে বাইরে নিয়ে যেতে চান। ওনার ছোট বোন তো সেদিন আসতে পারেনি, তাই আজ সে আমার সাথে দেখা করতে চাইছে। লিপি বেগম মুচকি হেসে বলেন, হ্যাঁ সে তো ভালো কথা, তো যাবি? মা আরেকটা কথা, ওই মানে উনি আমাকে শাড়ি পরে যেতে বলেছেন। কথাটুকু বলে লজ্জায় মাথা নিচু করে নিল আরাবি। ওর ভীষণ লজ্জা লাগছে। মেয়েটাকে এইভাবে লজ্জা পেতে দেখে হাসলেন লিপি বেগম। তারপর বললেন, এখানে তো লজ্জা পাওয়ার কিছু হয়নি। জায়ান ভবিষ্যতে তোর স্বামী হবে। এই তো তোর হাতে গোনা কয়েকটা বাকি। তার জন্য সাজবি না তো কার জন্য সাজবি? আর এখন যেহেতু ছেলেটা সেদিন এই কথাটা বলেছে, তাহলে তো কোনো কথাই নেই। চল আমার সাথে। আরাবি মায়ের সাথে ওনার রুমে চলে আসলো। জিহাদ সাহেব তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিলেন। আরাবিকে দেখেই উঠে বসলেন। আয় মা, এখানে এসে বস। আরাবি গিয়ে বাবার পাশে বসে পড়ল। এদিকে লিপি বেগম বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানায় রাখতে রাখতে বললেন, আজ নাকি জায়ান বাবা আরাবিকে বাহিরে নিয়ে ডিনারে যাবে। জায়ানের বোন, ও কী যেন নাম, হ্যাঁ নূর, মেয়েটা তো সেদিন আসতে পারেনি, তাই আজ আরাবির সাথে দেখা করতে চাইছে। জিহাদ সাহেব আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তা বেশ ভালো কথা, যা ঘুরে আয়। ইস, আরাবির যে কি লজ্জা লাগছে। তাই আরাবি উঠে দাঁড়ালো। ওর মায়ের বের করা শাড়িগুলো হাতে তুলে নিয়ে বলে, মা আমি শাড়িগুলো নিয়ে রুমে যাচ্ছি, পরে দেখছি সবগুলো। আরাবি মুহূর্তে স্থান ত্যাগ করলো। এদিকে লিপি বেগম আর জিহাদ সাহেব মেয়ে যে লজ্জা পাচ্ছে এটা বুঝতে পেরে হাসলেন। কনফিউজড হয়ে বসে আছে আরাবি। ওর মা 15টা শাড়ি বের করে দিয়েছে, কিন্তু আরাবি সিদ্ধান্ত নিতে পারছে না কোনটা পরবে। দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকা আরাবির মাথায় চট করে একটা বুদ্ধি আসলো। তারপর ঝটপট সেখান থেকে একে একে সবগুলো শাড়ি পরে ছবি তুলল। তারপর সেন্ড করে দিল জায়ানের কাছে। এদিকে জায়ান ব্রেকফাস্ট করছিল। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসায় সেটা চেক করার জন্য লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকতেই থমকে গেল জায়ান। পানি খাচ্ছিল। সেই পানি জায়ানের নাকে মুখে উঠে গেল। কাশতে লাগলো জায়ান। হঠাৎ জায়ানের এমন হওয়ায় খাবার টেবিলের সবাই চমকে উঠল। মিলি বেগম জায়ানের পিঠে হাত বুলিয়ে দিলেন, সাথে এক গ্লাস পানি দিল জায়ানকে। পানি পান করে জায়ানের কাশিটা একটু কমে আসতে জায়ান চট করে উঠে দাঁড়ালো। তারপর কাউকে কিছু না বলে নিজের রুমে চলে আসলো। এসেই ধপ করে বসে পড়লো বিছানায়। এ কি করলো মেয়েটা? একসাথে এতগুলো ছবি আরাবির, তাও আবার শাড়ি পরা। দেখে জায়ানের যেন পাগল পাগল লাগছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জায়ানের। অনেকক্ষণ সময় লাগিয়ে নিজেকে স্বাভাবিক করলো জায়ান।
মেসেজ টাইপ করলো দ্রুত, এরপর আরবিকে সেন্ড করে দিল। মুঠোফোন হাতে নিয়ে জাইনের উত্তরের অপেক্ষায় বসে থাকা আরবি ফোনের মেসেজ টোন পেয়ে দ্রুত ওপেন করলো। সেখানে লেখা, এটা কি কাঠগোলাপ? তোমার এত বড় একটা ধাক্কা আমি কিভাবে সহ্য করব? একবারও ভাবলে না আমার জান নিয়ে নিতে চাও নাকি তুমি? আরবি হা হয়ে গেল। কি উদ্দেশ্যে পাঠালো আর লোকটা বলছে কি? আরবি মেসেজ করলো, কি হয়েছে আপনার, আর এসব কি বলছেন? এইবার জায়ান ফোন করলো আরবিকে। ফোন রিসিভ করতে জায়ানের অস্থির কণ্ঠস্বর শোনা গেল।